এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। আজ একটা ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে চলেছি আমরা। কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে সরাসরি লাইভ থাকবেন নরেন্দ্র মোদী। আজকে কি বার্তা দেন তিনি, নজর থাকবে সেদিকেও। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা বলতে কারা? গোটা দেশের মানুষ। কেন? কারণ পায়ে পায়ে 12 বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে বলতে গেলে ইতিহাস তৈরি করে ফেললেন তিনি নিজের অজান্তেই, বা হয়তো জ্ঞানত। কি ইতিহাস! এই সময় ভারতবর্ষে স্বাধীনতার পর সবথেকে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রিত্ব যিনি সামলালেন তিনি নরেন্দ্র মোদী। অর্থাৎ এর আগের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রিত্ব সামলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল পূরণ করেছেন জওহরলাল নেহেরু। তার রেকর্ডও কোথাও ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ সময়কাল পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে, এবং আজকে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আমার সঙ্গে পাশেই, যে ছবিটা আমি চালাচ্ছি সেটা একেবারেই একটা খুব মজার ছবি, গুরুত্বপূর্ণ। কিন্তু এই ছবিটাকে আমি একটু পাশে রেখে বলবো আমার টিমকে ভারত মণ্ডপমের যে বাকি ছবি রয়েছে সেগুলো চালাতে, কারণ আজকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ সময়কাল পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। দেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে, এবং হয়তো এরপর তিনি আরো অনেক রেকর্ড তৈরি করবেন, কিন্তু এই মুহূর্তে গোটা দেশকে তিনি নেতৃত্ব দিচ্ছেন সব থেকে বেশি সময় ধরে, এবং এখনো দিয়ে চলেছেন। দিনটা কত? টানা, এক টানা 4399 দিন। 4399 দিন ভারতবর্ষের সমস্ত ভারতীয়র দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এ কথা ঠিক যে কোনো প্রধানমন্ত্রী, যে কোনো মুখ্যমন্ত্রী, যে কোনো মন্ত্রীর তার কার্যকালে অনেক প্রশংসাও থাকে, বিতর্কও থাকে, কিন্তু এই যে এই এক টানা দায়িত্বভার সামলে যাওয়া, এটা নিঃসন্দেহে বাড়তি বার্তা দেয় যে মানুষ চেয়েছেন। কারণ এর মধ্যে কোথাও নরেন্দ্র মোদীর জায়গার পরিবর্তন হয়নি। তিনি, তার সরকার কখনো এসেছে গেছে বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এসছে, এমনটা হয়নি। নরেন্দ্র মোদী তিনি সর্বসম্মতভাবে তার দলের সমস্ত স্তর থেকে এবং মানুষের যে ম্যান্ডেট সেদিকেও তিনি একটানা প্রধানমন্ত্রিত্ব সামলেছেন, এবং নিঃসন্দেহে এইটাই বোধহয় কোথাও রেকর্ড তৈরি করলো। কেন বলছে রেকর্ড বারবার করে? এর আগে 4398 দিন দপ্তরের দায়িত্ব সামলেছিলেন যিনি, তার নাম জওহরলাল নেহেরু। তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি 4398 দিন একটানা তার কার্যকাল চালিয়ে গিয়েছিলেন। জওহরলাল নেহেরু সেই রেকর্ডও ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে একসঙ্গে 12 বছর পূর্ণ, আর তার সঙ্গে নতুন ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদী। দেশের মানুষের জন্য, দেশের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিলেন 13ই মে 1952 সালে, আর মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 2014 সালের 26শে মে। এই দুটো দিন উল্লেখযোগ্য, ঐতিহাসিক হয়ে থাকবে ভারতের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে, কারণ সর্বোচ্চ সময়কাল পেলেন এই দুই
প্রধানমন্ত্রীর মুখ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বর্তমান ভারতের প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন, তিনি জওহরলাল নেহরুর রেকর্ডকেও ছাপিয়ে গেলেন। আজ দিনভর 12 বছর পূর্তি উপলক্ষে ভারত মণ্ডপম থেকে সরাসরি আমরা একাধিক কার্যক্রম অনুষ্ঠান দেখছি এবং আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি লাইভে আসছেন, তিনি সরাসরি কথা বলবেন। তবে তার আগে একটা ছবিও দেখাবো। কি সেই ছবি? সেই ছবি হচ্ছে ভারত মণ্ডপমে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা আজকের খবর, ভিজুয়াল বা ব্রেকিং নিউজ হতে পারে। কিছুক্ষণ আগে আমরা ব্রেকিং নিউজটা চালিয়েছি। ভারত মণ্ডপমে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী শুধুমাত্র উপস্থিত নয়, বরং তার সঙ্গে উপস্থিত বাংলা স্পেশাল ঝালমুড়ি, সেই ঝালমুড়ি যা নিয়ে হাজির শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ছবিটা দেখাচ্ছি আমি, তা হচ্ছে প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানে আসেন, যখন সেখানে একটা কাউন্টার তৈরি করা হয়, বাংলা স্পেশাল কাউন্টার, ঝালমুড়ি কাউন্টার, সেই কাউন্টারে নিজেই দাঁড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী এবং তিনি নিজে ঝালমুড়ি বানিয়ে দিলেন নরেন্দ্র মোদীর হাতে। একটু এই ছবিটাকে ফুল ফ্রেম দেখাতে বলবো টিমকে। দেখুন সেই ছবি। এই ছবিটা কিছুক্ষণ আগের ছবি এবং দেখুন ঝালমুড়ি কাউন্টারের নামও দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঝালমুড়ি বানিয়ে দিয়ে তিনি প্রধানমন্ত্রীর হাতে দেন এবং প্রধানমন্ত্রীকে একটু বেশি দিতে চান। তিনি বলেন যে না আর নয়, এবং প্রধানমন্ত্রীকে সেই ঝালমুড়ি দেওয়ার পরে হাত জোর করে নমস্কার করলেন শুভেন্দু অধিকারী। এটা নিঃসন্দেহে ফ্রেম হিসেবে দেখতে চাইলে একটা খুব ভালো ফ্রেম। আবার এর মধ্যে রাজনীতি বা সূক্ষ্ম রসবোধ খুঁজতে চাইলে তাহলে তার জন্য মোস্ট ওয়েলকাম। কারণ আপনারা জানেন যে এই রাজ্যে নির্বাচনের আগে যখন ঝড় তুলছিলেন সমস্ত রাজনৈতিক দল এবং মূলত দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যখন একদম জোর কদমে প্রচার চালাচ্ছিল, ঠিক সেই সময়তে প্রধানমন্ত্রীর সফরে এই ঝালমুড়ি খাওয়া তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কারণ সেই সময় তৎকালীন শাসক দল, বর্তমানে যারা বিরোধী, যদিও এখন বিরোধী বলতে জায়গাটা খুবই অদ্ভুত রকম একটা গোলমেলে ব্যাপার, যে কে আসল বিরোধী কে নকল বিরোধী বলা মুশকিল, তারা সেই সময়তে ভয়ঙ্কর বিতর্কের জন্ম দিয়েছিল যে এই ঝালমুড়ি নিয়ে, কি ঝালমুড়ি পলিটিক্স, এই সেই হ্যান ত্যান। কিন্তু সবকিছু হয়ে গেল, ঝালমুড়ি রয়ে গেল। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন তিনি আজ, এবং তার আগে যেটা সব থেকে বড় ঘোষণা রিপাবলিক বাংলা দেখিয়েছিল প্রথম এক্সক্লুসিভ ব্রেকিং করে, যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সামনে চলে আসে তার আগেই আজ সকালে। আজকে সোজাসুজি স্বরলিতে 3 মন্ত্রী আমার সঙ্গে থাকতে চলেছেন খুব স্বল্প সময়ের জন্য, কারণ কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তবে তার আগে এই মুহূর্তে ঝড়ের গতিতে দেখিয়ে নিই কোন দপ্তর গেল কার হাতে, কোন মন্ত্রী পেলেন কোন মন্ত্রক। শুরু করা যাক একেবারে শুভেন্দু অধিকারীর দিকে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হাতে রয়েছে কোন কোন দপ্তর? না, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো 20-22টা দপ্তর হাতে নিয়ে বসে নেই, তবে তা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতেই রাখলেন শুভেন্দু অধিকারী। কোন কোন দপ্তর চলুন দেখা যাক। মুখ্যমন্ত্রী হিসেবে থাকছেন শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর হাতে থাকছে কোন কোন মন্ত্রক? 1, পুলিশ মন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী হিসেবে তো তিনি রয়েছেন, তার পাশে পুলিশ মন্ত্রী। তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে থাকছেন তিনি। বিদ্যুৎ দপ্তর রাখছেন তার হাতে। ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবেও থাকছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও পরবর্তী মন্ত্রী নিশীথ প্রামাণিক, সেটাও চালাতে বলবো টিমকে। নিশীথ প্রামাণিক তিনি থাকছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে। অশোক কীর্তনিয়া থাকছেন খাদ্যমন্ত্রী এবং সমবায় মন্ত্রী। পঞ্চায়েত মন্ত্রী হিসেবে আগেই রয়েছেন দিলীপ ঘোষ। কৃষি বিপণন মন্ত্রী হিসেবেও তিনি থাকছেন।
নতুন কিছু সংযোজন হয়েছে, কিছু বিয়োজন হয়েছে। ক্ষুদিরাম টুডু তিনি ছিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে আদিবাসী উন্নয়ন মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন। অগ্নিমিত্রা পাল, তার হাতে থাকছে শুধুমাত্র পুর এবং নগর উন্নয়ন মন্ত্রক। এরপর দীপক বর্মন, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক স্কুল শিক্ষা, যেখানে এত দুর্নীতি হয়েছে, এত অভিযোগ রয়েছে, স্কুল শিক্ষা নিয়ে সাধারণ মানুষের সব থেকে বেশি এক্সপেকটেশন। সেই দীপক বর্মন, সেই স্কুল শিক্ষা মন্ত্রক পেলেন দীপক বর্মন, তার সঙ্গে তিনি পেলেন আবাসন মন্ত্রকও, এছাড়াও পেলেন ক্ষুদ্র কুটির এবং বস্ত্র মন্ত্রকও। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত দীপক বর্মনের কাছে এই মুহূর্তে অনেকগুলো দপ্তর চলে এসছে। তাপস রায়, মানিকতলা থেকে নির্বাচিত বিধায়ক তাপস রায়, তিনি পেলেন শিল্পমন্ত্রী তাপস রায়। উত্তরবঙ্গের আরো একজন বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি পেলেন পর্যটন মন্ত্রক এবং পরিষদীয় মন্ত্রী হলেন শঙ্কর ঘোষ, পর্যটন মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী। এর পাশাপাশি উত্তরবঙ্গের আরেকজন নির্বাচিত এমএলএ মনোজ ওরাও, তার কাছে কি এলো? তার কাছে এলো বন এবং পরিবেশ মন্ত্রক। মনোজ ওরাওয়ের কাছে বন এবং পরিবেশ মন্ত্রক চলে এলো। অর্জুন সিং পেলেন পরিবহন এবং শ্রম মন্ত্রক। এছাড়াও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী এবং গ্রন্থাগার মন্ত্রী হলেন গৌরী শঙ্কর ঘোষ। জগন্নাথ চট্টোপাধ্যায়, সিউড়ি থেকে নির্বাচিত এমএলএ জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি পেলেন দায়িত্ব উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর, অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর, তা হচ্ছে অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত। কল্যাণ চক্রবর্তী, তিনি পেলেন তথ্য প্রযুক্তি মন্ত্রক, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক। শারদত্ত মুখার্জি, নিজে পেশায় একজন চিকিৎসক, ভোটে জিতেছিলেন, লড়েছেন, জিতেছেন, মন্ত্রক পেয়েছেন। এবার ডাক্তার শারদত্ত মুখার্জি, তিনি হলেন স্বাস্থ্যমন্ত্রী। অরূপ কুমার দাস হলেন সেচ মন্ত্রী। অজয় কুমার পোদ্দার, তিনি হলেন পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। দুধ কুমার মণ্ডল পেলেন মন্ত্রক, তিনি পেলেন কৃষি মন্ত্রক। মালতী রাভা রায়, উত্তরবঙ্গের আরেক মহিলা মুখ নিঃসন্দেহে, তিনি পেলেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক। রাজেশ মাহাতো হলেন মৎস্যমন্ত্রী। ইন্দ্রনীল খাঁ, তিনি ক্রীড়ামন্ত্রী, যদিও তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি ক্রীড়ামন্ত্রী এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী। ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা দুটোই স্বাধীন দপ্তর হিসেবে পেলেন ইন্দ্রনীল খাঁ। একাধিক প্রত্যাশা রয়েছে মানুষের, কোন মন্ত্রকের অর্থাৎ কোন মন্ত্রীর কাছে কি কি প্রত্যাশা। আমি দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা দেখছেন, কারণ টানা এই সিরিজ আমি চালাবো, আপাতত সমস্ত মন্ত্রীদের সঙ্গেই এক এক দিন করে কথা বলবো। তাই আপনার প্রত্যাশা কি? যে বিশাল লম্বা একটা চার্ট বা লিস্ট আমি দেখালাম এই মুহূর্তে, সরাসরি আমাকে জানান। নতুন মন্ত্রী, তার দপ্তর, তা নিয়ে আপনার কি প্রত্যাশা? কোন জায়গায় দরকার ভয়ঙ্কর রকমের সংশোধন, কোন জায়গায় দরকার উন্নয়ন, কোন জায়গায় মনে হচ্ছে যে পরিবেশ বাঁচাতে হবে, আরো অনেক কিছু রয়েছে। সেগুলো সমস্ত আপনার দাবি দেওয়াগুলো কোন মন্ত্রকের জন্য, কোন মন্ত্রীর জন্য, অবশ্যই সেটা উল্লেখ করতে ভুলবেন না। আর নিজের নাম পরিচয় উল্লেখ করতে ভুলবেন না, কারণ বর্তমান সরকারের তো স্লোগান ভয় আউট, ভরসা ইন। তো এই স্লোগানে ভরসা করে আমরা একটুখানি ভরসাটা ইন করি, ভয় আউট করি। ভয় ছাড়া, ভয়হীনভাবে আপনার নাম পরিচয় দিয়ে বলুন যে কোন মন্ত্রীর কাছে আপনার কি দাবি দেওয়া। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আর এই মুহূর্তে কথা বলতে বলতে আমার সঙ্গে জয়েন করে গেছেন মনোজ ওরাও, যিনি বন এবং পরিবেশ মন্ত্রী হিসেবে রয়েছেন। মনোজ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, নমস্কার সোনালী। আমি কিন্তু শুভেচ্ছা অভিনন্দন বললাম, শুভনন্দন কিন্তু বলিনি, সেই দিন অতিক্রান্ত। হ্যাঁ, ধন্যবাদ। আমার সঙ্গে আরো একজন মন্ত্রী রয়েছেন, তার কাছে আমি একটু পরে আসছি। মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনিও জয়েন করেছেন। আমি এক এক করে কথা বলি, একটু মৌমিতাদির কাছে আসবো, তবে তার আগে প্রথমে মনোজ ওরাও, তিনি আমার সঙ্গে প্রথমে জয়েন করেছেন, বন এবং পরিবেশ মন্ত্রী। মনোজ বাবু, অনেক প্রত্যাশা, বিপুল প্রত্যাশা রয়েছে, তার সঙ্গে রয়েছে অনেকগুলো জিনিস সংশোধন করা। আপনি জানেন নিশ্চয়ই, এতটা গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন, যদিও দুম করে দেখলে মনে হয় যে আচ্ছা বন কি ভূমিকা, পরিবেশের কি ভূমিকা, কিন্তু আসলে ভূমিকা রয়েছে এই সময় দাঁড়িয়ে। শুধুমাত্র ভূমিকা নয়, এই বনকে হাতিয়ার করে কত বড় বড় দুর্নীতি হয়েছে, স্ক্যাম হয়েছে, সেটাও নিশ্চয়ই আপনার জানা, জ্ঞাত সেটাও আপনার। তো নিজের দপ্তর নিয়ে কি ভাবছেন? কোন জায়গাকে ঢেলে সাজাবেন, কোন জায়গার খোল নলচে বদলাবেন, আর কোন জায়গাতে একটুখানি কান মুলে দেবেন? কি প্ল্যানিং বন আর পরিবেশ নিয়ে?
আর ভগবান বিরসা মুন্ডা যে লড়াইটা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সেটা ছিল জল জমিন জঙ্গল তার রক্ষার আন্দোলন। তার মানে জঙ্গলকে রক্ষা করতে হবে, জলকে রক্ষা করতে হবে, ঠিক। ভূমিকে রক্ষা করতে হবে। তো সেই আদিবাসী নেতারই আমরা হচ্ছে অনুগামী, আমরা আদিবাসী। তো আমি ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ দিই রাজ্য নেতৃত্বকে, বিচার পরিবারকে, যে তারা এত বড় দায়িত্ব আমার উপর অর্পণ করেছে। এবং আমি অবশ্যই তারা যে দায়িত্ব দিয়ে সেটা নিষ্ঠার সাথে পালন করব। আমি একটা উদাহরণ দিই। আমি কয়েক বছর আগে, 2-3 বছর আগে আগেকার বনমন্ত্রীকে বলেছিলাম 1-2 কিলোমিটার ফেন্সিং এর ব্যবস্থা করে দিন, কিছু লাইটের ব্যবস্থা করে দিন। ঠিক। সেই সামান্য কাজটুকু বিধানসভায় বনমন্ত্রী করতে পারেননি। পরবর্তীতে বুঝতে পেরেছি ভাড়ার শূন্য, পুরোটাই মেলা খেলায় চলে গেছে। উল্টো দিকে বিভিন্ন জায়গায় দুর্নীতির পাহাড় জমে গেছে। ঠিক। একটা টাকা যেটা আর বন্য জঙ্গল প্রাণীর তো মানে মনোজবাবু, জঙ্গল তো কেটে সাফ হয়ে যাচ্ছে, জঙ্গলের পর জঙ্গল ফাঁকা হয়ে গিয়েছে। আমি দেখছিলাম যে উত্তরবঙ্গের অভয়ারণ্যের কি ভয়ঙ্কর রকম অবস্থা। এমনকি আমাদের কলকাতার অন্যতম দর্শনীয় জায়গা, পর্যটন স্থল, মানে যেটা জু আপনার দপ্তরের আওতায় আসবে, অর্থাৎ চিড়িয়াখানা, সেই আলিপুর চিড়িয়াখানায় সেখানে পশু খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে, পশু কেনাবেচা থেকে শুরু করে হাজার রকমের স্ক্যাম। মানে কিভাবে কোন জায়গা থেকে শুরু করবেন প্ল্যান করেছেন? না, সেই তো আপনি দেখুন, চিড়িয়াখানায় দেখুন পশু পাখিদের অবস্থা, বাঘগুলোর অবস্থা দেখি বুঝতে পারেন কত বড় স্ক্যাম চলছে। তো যেখানে যারা পশু পাখির খাবার নিয়ে দুর্নীতি করেছে, জঙ্গল কেটে সাফ করে দিয়েছে, সেখানে আমি ছেড়ে কথা বলবো না। যেখানে দুর্নীতি হয়েছে পুরো Very good. ফাইলটা বের করব। তার সাথে বাংলার যে হিত গৌরব, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের উপরে মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, তারাও সাহায্য করছেন, সমস্ত সুখে তারা হাত বাড়িয়ে দেবেন বলেছেন। আশা করি খুব শীঘ্রই যে হিত গৌরবটা ছিল সেটা আমরা ফেরাতে পারবো। বেশ। আমরা বাঘকে আনার প্ল্যান করছি, হয়তো আর কিছুদিনের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে আপনারা সুখবরটাও পাবেন। বেশ বেশ, আমি ভালো লাগলো শুনে আপনি যেগুলো ভাবনা চিন্তাগুলো করেছেন। আমি জাস্ট ঝট করে আপনাকে প্রত্যাশাগুলো বলি। ইতিমধ্যে আমার ফোন নাম্বার দেওয়া ছিল, অনেকজনে প্রত্যাশা জানাচ্ছেন। তো মনোজ ওরাও পরিবেশ এবং বন মন্ত্রকের কাছে কি কি প্রত্যাশা রয়েছে মানুষের, মনোজবাবু আপনি আমার সঙ্গে থাকুন। 3টে বড় প্রত্যাশার কথা আমি জানাই। 1 নম্বর প্রত্যাশা হচ্ছে ম্যানগ্রোভ সংরক্ষণ। আপনি জানেন নিশ্চয়ই যে সুন্দরবনে ম্যানগ্রোভকে কেন্দ্র করে একাধিক বড় বড় দুর্নীতি হয়েছে, অথচ আমাদের সুন্দরবনের যে বিস্তীর্ণ অঞ্চল, ম্যানগ্রোভ অঞ্চল, সেগুলো ধসে গিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা। ম্যানগ্রোভ সংরক্ষণের একটা দাবি এসছে আপনার কাছে। দ্বিতীয়ত এসছে অভয়ারণ্যের সংরক্ষণ এবং সমস্ত বন্য প্রাণ তাদের সংরক্ষণ। এবং 3 নম্বর এসছে উত্তরবঙ্গ আপনার জায়গা থেকে, সেটা হচ্ছে হাতির জন্য স্পেশাল করিডোর। প্রায় সময় আমাদের খুব মন খারাপ করে খবর পড়তে হয়। আমি মনোজবাবুকে চাইবো একদম অনস্ক্রিন। মনোজবাবু, 3টে প্রত্যাশার কথা বললাম। প্রায় সময় মন খারাপ করে খবর পড়তে হয় যে জঙ্গলের রাস্তায় ট্রেনের প্রবল গতির জন্য হাতির প্রাণ চলে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে হাতির দেহ। এটা একটা ভয়ঙ্কর সমস্যা এবং আমি জানি না যে কিভাবে আপনারা এগুলোকে অ্যাড্রেস করবেন, কিন্তু আপাতত এই 3টে প্রত্যাশা এসেছে আপনার জন্য, কি বলবেন? প্রথমে বলছি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রচুর টাকা আসতো বিশেষ করে ম্যানগ্রোভ সংরক্ষণের জন্য। ঠিক। শুধুমাত্র দেখানো হয়েছে এবং পুরো টাকাই প্রায় ঝেড়ে ফেলা হয়েছে। যেখানে একটা দল বলা যায় না, বিশে ভাইপোর কোম্পানি ছিল, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা শুধুমাত্র কালীঘাটে জমা করার জন্যই করেছে। তাতে যা হওয়ার হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি, ম্যানগ্রোভ সংরক্ষণ করা যাচ্ছে না, টাকা নয় হয়েছে। একইভাবে যে বাজেটগুলো ছিল তার কিছু অংশ যদি খরচ করা হতো তাহলে হয়তো এত খারাপ পরিস্থিতি হতো না। আপনি ঠিকই বলেছেন, ডুয়ার্সের একটু ভিতরে যদি যান পুরো ফাঁকা হয়ে গেছে, সেখানে শুধুমাত্র ঝোপঝাড় আছে, বড় বড় গাছ একটিও নেই, কোনো ধরনের কোনো ম্যান পাওয়ার নেই, 80% সিট ভ্যাকেন্ট আছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এইদিকে এই সরকার এই 15 বছর ধরে ন্যূনতম নজর দেয়নি, পুরো টাকাটাই তারা মেলা খেলা নিয়ে কাটিয়ে দিয়েছেন, ভাতার সরকার করে দিয়েছেন। বন্য প্রাণ বলে যে জিনিস আছে
সেটা নিয়ে তাদের কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা একদমই ছিল তাই। আমাদের জঙ্গল কেটে সাফ হয়েছে, তার জায়গাতে রিসোর্ট হোটেলের বারবারন্ত হচ্ছে। দার্জিলিং এই মুহূর্তে আরেকটা যোশী মঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনি নিঃসন্দেহে এগুলোকে অ্যাড্রেস করবেন, আমি এই প্রত্যাশা রাখলাম। এবং বাকি কথা নিঃসন্দেহে আমি এখনই আমন্ত্রণ জানিয়ে রাখলাম, একদিন স্টুডিওতেও আসবেন, খোলামেলা ইন্টারভিউ হবে, সাক্ষাৎকার হবে এবং আপনার সঙ্গে আপনার প্ল্যানিং প্রোগ্রাম সম্পর্কে একটুখানি জানবো। আজ আপাতত এইটুকুই। অনেক ধন্যবাদ মনোজবাবু, অনেক ধন্যবাদ। নমস্কার। মনোজ ওরাও সরাসরি ছিলেন। হ্যাঁ, ভালো থাকবেন। মনোজ ওরাও সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আজকেই মন্ত্রক পেয়েছেন বন এবং পরিবেশ, খুব গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নিন, তারপর আবার কথা হবে। আর আপনাদের প্রশ্ন পয়েন্টগুলো আমাকে জানাতে থাকুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আরেকজনে, কিছুক্ষণ আগে আলাপ করিয়েছি, মৌমিতা বিশ্বাস মিশ্র, প্রথমবার বিধায়ক এবং তার সঙ্গে প্রথমবারই খুব গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রক অর্থাৎ শিল্প। মৌমিতা, কনগ্রাচুলেশন, শুভেচ্ছা নতুন দায়িত্বের জন্য, শুভেচ্ছা। শিল্পর মতো এত অনেক অনেক গুরুত্বপূর্ণ, ধন্যবাদ। আর প্রথমেই আমি আমার প্রধানমন্ত্রী হ্যাঁ বলুন বলুন বলুন। প্রথমেই আমি আমার প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে আমার সকল উচ্চ নেতৃত্ব যারা আমার ওপর ভরসা রেখে এই গুরুর দায়িত্ব দিয়েছেন, তাদেরকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একদম। শুধুমাত্র ধন্যবাদ বা কৃতজ্ঞতায় আজকে আর কথা থাকবে না কিন্তু মৌমিতা, এখন অনেক গুরু দায়িত্ব। এখন মৌমিতা বিশ্বাস মিশ্র রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী, তার কাছে মানুষের প্রচুর প্রত্যাশা থাকবে এবং সব থেকে বড় কথা এমন একটা গুরুত্বপূর্ণ দপ্তরের আপনি প্রতিমন্ত্রক সামলাবেন যেখানকার সঙ্গে আমাদের সম্পর্ক বিগত কয়েক বছরের ছিলই না প্রায় মৌমিতা। এবং লাস্ট বাম আমলের 34 বছর আমরা দেখেছি শুধুমাত্র ইউনিয়ন কালচার আর কারখানায় তালামারো কালচার, আর পরবর্তী 15 বছর আমরা দেখেছি যে শিল্পের সঙ্গে দূরত্ব, শুধুমাত্র কোটি কোটি টাকা খরচ করে একটা করে কনক্লেভ বানানো, কিন্তু সেখান থেকে অশ্বডিম্ব প্রসব। অনেক প্ল্যানিং প্রোগ্রামিং রয়েছে। কিভাবে ভাবছেন ইনিশিয়ালি দপ্তর পাওয়ার পর কি একটু একটু করে ভাবনা চিন্তা হচ্ছে নাকি টেনশন হচ্ছে, কোনটা মৌমিতা দি? অবশ্যই, আমরা তো যে জেনারেশনটা পেরিয়ে এসেছি সেখানে তো আমরা শিল্প বিষয়টাকেই ভুলে গেছিলাম। পশ্চিমবঙ্গের মধ্যে যদি বিগত 15 বছর এবং তার আগে 34 বছর দেখেন, এই মুহূর্তে তারা শিল্পের ক্ষেত্রে রেগিস্তান মরুভূমি বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। যে পশ্চিমবঙ্গে আগে এখান থেকে বাণিজ্য শুরু হয়েছিল, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো শিল্প নেই। শিল্প এখানে আসলে লোকে ভয়ে পালিয়ে যায়। যে সিন্ডিকেট রাজ, যে তোলাবাজি রাজ লাস্ট 15 বছর ধরে বিগত সরকার চালিয়েছে, তাতে ইনভেস্টাররা কেউ টিকতে পারতো না। কতটা দুঃখের বিষয়, আমি বর্ধমান থেকে কলকাতা আসি, সিঙ্গুরকে দেখলে আমাদের নিজেদের এখনো চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি একটা সময় চাকরি করতাম এবং এইচআর ডিপার্টমেন্টে ছিলাম। আমি অনেক ছেলের ইন্টারভিউ নিয়েছিলাম যারা ভালো মার্কস পেয়েও অটোমোবাইল সেক্টরে গিয়েছিল শুধুমাত্র টাটাতে কাজ করবে বলে। কি অবস্থা! কিন্তু আমি আজও আপনাকে বলি সোনালিদি, সেই ছেলেমেয়েরা চাকরি তো দূরের কথা, তারা গ্যারেজে কাজ করে তাদের জীবন সংসার চালিয়েছে। আমার কাছে সেই অভিজ্ঞতা আছে। এবার সেই জায়গায় দেখুন যে গুজরাটকে নিয়ে গিয়ে কিভাবে টাটা আজকে সেই ডেভেলপ করেছে। আর যদি মনে করেন যে আমুলের কথা, আজকে আমুল শুরু হয়েছিল গুজরাটে কয়েকজন মহিলাকে ঘিরে, একটা সমবায়কে ঘিরে, আর আজকে সেই ইন্ডাস্ট্রি ফিফাকে আজকে স্পন্সর করছে। কত গর্ব অনুভব হয় আমাদের একজন ভারতীয় হিসেবে। এই যে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতারণা এবং বঞ্চিত করা, তার জন্য আমাদের একটা জেনারেশন নয়, কয়েকটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে। একদমই তাই। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের জেনারেশনকে বাঁচাতে আমাদেরকে প্রচুর প্রকল্প নিতেই হবে। বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত কলকারখানা আছে তাদেরকে খুলতে হবে। আপনারা জানেন যে সিঙ্গুর থেকে একেবারে আসানসোল পুরো জায়গাটাই হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য একদম উপযুক্ত। অনেক জায়গা আছে, অনেক পরিকাঠামো আছে,
কিন্তু কোনো রকম আগের সরকারের কোনো মানসিকতা ছিল না যে এখানে ইনভেস্টরদেরকে নিয়ে এসে ইন্ডাস্ট্রি তৈরি করি, ডেভেলপমেন্ট করি, এখানকার ছেলেমেয়েরা চাকরি পাক, এখানকার জিডিপি বাড়ুক। কিন্তু একদমই আজকে তাই। আপনি যেটা বললেন, ভয় আউট, ভরসা ইন, সেই আশীর্বাদ আজকে আমরা মানুষের কাছে পেয়েছি এবং ভরসার সঙ্গেই আমরা কথা দিচ্ছি যে আগামী দিনে এই জায়গাটাই আমরা আনবো। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। গ্রেট, শুনে খুব ভালো লাগছে। যদিও জানি না যে এর পরবর্তীকালে আবার 6 মাস 1 বছর বাদে যখন প্রত্যাশা নিয়ে কথা বলতে হবে তখন কটা কড়া প্রশ্ন করতে হবে আমি এখনো জানি না, কিন্তু এখন সত্যি বলছি মৌমিতা, শুনে খুব ভালো লাগছে। কারণ এটার জন্য এতদিন ধরে আমরাও কার্যত লড়াই করে এসেছি। বারবার করে সাংবাদিক হিসেবে আমি নিজে, আমাকে কত মানুষ বলেছে স্বর্ণালী আপনি কেন বারবার করে শিল্পের কথা বলেন, কেন এই নিয়ে শো করেন। আমি বলি কারণ হচ্ছে যে আমরা চাই যে আমাদের প্রজন্ম যেভাবে কোথাও রাজ্য ছাড়া হয়ে রয়েছে না মৌমিতা, তারা যেন না থাকে, সেটা তারা যেন ফিরে আসতে পারে। প্রত্যেকেই পরিযায়ী, শুধুমাত্র শ্রমিক নয়, পরিযায়ী ইঞ্জিনিয়ার, পরিযায়ী ডাক্তার, মানে পরিযায়ী বিভিন্ন, পরিযায়ী আর্কিটেক্ট, পরিযায়ী আর্টিস্ট, তারা সব বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গিয়েছে, বিদেশ চলে গিয়েছেন। আমি মৌমিতাটা আমার নাম্বারে আমি একটা প্রশ্নের জন্য একটা সেগমেন্ট চালু করেছিলাম যে যদি আপনার জন্য আপনার দপ্তর নিয়ে যদি কারোর কাছে কোনো দাবি দেওয়া থাকে তাহলে সেটা আমাকে জানাতে। তো সোজাসুজি স্বর্ণালীকে কয়েকটা পয়েন্ট মানুষজন বলছেন, অডিয়েন্স বলছেন, আমি আপনার সঙ্গে শেয়ার করি কি কি প্রত্যাশা শিল্পে। আমি নিঃসন্দেহে যখন স্বপন দার সঙ্গে কথা হবে এই পয়েন্টগুলো তখনও তুলে ধরবো, তবে আপাতত মৌমিতা এই প্রশ্নগুলো আপনার জন্য, মানে এই পয়েন্টগুলো আপনার জন্য। এক হচ্ছে যে শিল্পের প্রত্যাশার মধ্যে 1 নম্বর প্রত্যাশা আসছে, তা হচ্ছে শিল্প তালুকগুলোকে বাঁচিয়ে তোলা। মানে যেগুলো আমাদের শিল্প তালুক হিসেবে আমরা যেগুলো পরিচিত, যেটা ছোটবেলায় বইতে পড়েছিলাম, শুনেছি কথার কথা, আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর, এমনকি হাওড়া, বিভিন্ন জায়গায় শিল্প, বিভিন্ন সময়ে শিল্প সেগুলো কিভাবে সেগুলো সেই এলাকাগুলোকে উজ্জীবিত করা যায় সেগুলো একটা ভাবনা চিন্তা, এটা করা যায় কিনা। 2 নম্বর প্রত্যাশা রয়েছে শিল্প নগরী তৈরি হবে কিনা, শিল্পনগরী তৈরি হোক, এই দাবিটা রয়েছে আপনাদের কাছে এবং ডেফিনেটলি তাপসবাবু রয়েছেন শিল্পমন্ত্রী, তার কাছেও। উত্তরবঙ্গে বিনিয়োগ, অর্থাৎ একটা ধারণায় থাকে শিল্প মানেই বোধহয় মানে দক্ষিণবঙ্গ কেন্দ্রিক, উত্তরবঙ্গের মানুষজন কোনো শিল্প পাচ্ছে না, ইন্ডাস্ট্রি পায়নি, তাদের একটা দাবি দেওয়া রয়েছে। শিল্পে রাজ্য থেকে নিয়োগ বাধ্যতামূলক, এই দাবিটাও এসছে আপনাদের জন্য। আপনাকে এখন বলছি, এরপরে তাপসবাবুকেও বলবো, যে রাজ্যে যখন বড় কোনো ইন্ডাস্ট্রি আসছে তখন যেন রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটা কোটা বা পার্সেন্টেজ যদি সেখানে বাধ্যতামূলক করা হয় তাতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে চান্স পেতে পারে। আর একটাও এসছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমার কাছে, তা হচ্ছে আপনার জন্য প্রশ্ন যে মৌমিতা দি, আপনাদের শিল্পে কারখানা তো আসবে, কিন্তু আগে যে ইউনিয়নবাজি চলছিল সেই ইউনিয়নবাজিটাও কি থাকবে, না সেটা কন্ট্রোল করতে পারবেন, এই প্রশ্ন এসছে। মৌমিতা, আপনার উত্তর একের পর এক। অবশ্যই, যেটা আমি প্রথমেই বলছিলাম যে সিঙ্গুর থেকে, হাওড়া থেকে শুরু করে আপনি যদি আপ টু আসানসোল অবধি চলে যান, পুরো জায়গাটাই কিন্তু শিল্পের জন্য তৈরি আছে, জায়গা তৈরি আছে, পরিবেশ তৈরি আছে, শুধুমাত্র মানসিকতা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার বাকি আছে। আশা করি আমাদের উচ্চ নেতৃত্ব যেভাবে গোটা ভারতবর্ষের মধ্যে, পাশের রাজ্য আসাম যেভাবে শিল্পে এগিয়ে গেছে, উড়িষ্যা যেভাবে শিল্পে এগিয়ে গেছে, এত ছোট রাজ্য হয়ে আমরা সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবো। দ্বিতীয় যেটা ছিল যে বলছিলেন যে সত্যি আমার নিজের রিলেটিভস থেকে শুরু করে আমার প্রচুর বন্ধু বান্ধব যারা এখান থেকে বাইরে সেটেল হয়ে গেছে, ঠিক, শুধুমাত্র জব অপরচুনিটি এখানে নেই বলে। কার্যত পশ্চিমবঙ্গ একটা সিনিয়র সিটিজেনদের বাস হয়ে গেছে, যে জায়গাটা থেকে আমরা চাইছি যে এখানে জব অপরচুনিটি আসুক, আমাদের ছেলেমেয়েরা তাদের নিজের বাসস্থানে ফিরে আসুক, পরিবারের সঙ্গে থাকুক, এবং সেটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে। যেটা আরেকটা কি বললেন আপনি যে ইউনিয়নবাজি, দেখুন প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন 4 তারিখের পর থেকে যেভাবে আমাদের উচ্চ নেতৃত্ব কন্ট্রোলের মধ্যে রেখেছে প্রত্যেক কার্যকর্তাকে, যে কোনো জায়গায় যেন আমাদের কার্যকর্তারা দখলদারি না করে, কোনো জায়গায় ফ্ল্যাগ না লাগায়, কোনো জায়গায় গিয়ে দোকান উচ্ছেদ না করে, কোনো পার্টি অফিস দখল না করে। তার থেকে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্বচ্ছতার সঙ্গে এবং কতটা সাধারণ মানুষের সঙ্গে এক হয়ে আমরা কিন্তু কাজ করতে যাচ্ছি। এবং এটাও আপনারা দেখেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম
আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের প্রত্যেক প্রতিনিধিকে ডেকে কিন্তু তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করেছে। তাই আপনারা এটা একদমই ক্লিয়ার থাকবেন যে ইউনিয়নবাজি যার চক্রে অনেক পুরনো শিল্পতে তালা লেগে গেছে, স্পেশালি সেই ঘটনা আমরা দেখেছি যে ইউনিয়নবাজির চক্কর একের পর এক কারখানায় তালা লেগে গেছিল সেই সময়। এবং ক্লিয়ার পুরো বামফ্রন্টের সময় তো এটাই কালচার ছিল, কোনো কিছু হতো সামনে একটা ফ্ল্যাগ লাগিয়ে বসে যাওয়া হতো, আর ছুটি আর ধর্মতলায় গিয়ে ধর্মঘট করো, ধর্মকে তুলে দাও, বিক্রি করে দাও, আর লাস্ট 15 বছর যে কোনো ইনভেস্টার আসলেই তার পিছনে লেগে যাও, এই তোলা দাও, এদিকে টাকা দাও, জমির এই অংশ করে দাও, এই তো হয়েছে। সেজন্য কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। কিন্তু প্রত্যেক মানুষের কাছে আমাদের আশ্বাস, প্রতিশ্রুতি এবং আমরা বদ্ধপরিকর বেশ যে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদেরকে ইন্ডাস্ট্রি হাব তৈরি করতেই হবে। বেশ, খুব ভালো লাগলো মমিতা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনালি খুব মানে পজিটিভ মনে হচ্ছে এই মুহূর্তে, এবং সত্যি সত্যি আশা করি খুব দ্রুত এরকম তরুণ হাতে থাকলে, দপ্তর থাকলে, এবং নিঃসন্দেহে মাথার উপর তাপসবাবুও রয়েছেন, প্রপার পরিকল্পনা থাকলে, ভাবনা চিন্তা থাকলে নিঃসন্দেহে রাজ্যের পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম বটে তারা উপকৃত হতে বাধ্য। পরবর্তী আরেকজন মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে আমার সঙ্গে রয়েছেন কল্যাণ চক্রবর্তী। কল্যাণবাবুর কাছে আসার আগে একটা ছোট্ট ছবি দেখিয়ে নেব। এই মুহূর্তে নরেন্দ্র মোদী 12 বছর পূর্তি উপলক্ষে এই মুহূর্তে ভারত মণ্ডপম, দিল্লিতে যে ভারত মণ্ডপম, সেখানে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে প্রত্যেকে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই মুহূর্তের ছবি। আমি আবারও বলি, আজকের দিনটা কিন্তু ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক মুহূর্তে নরেন্দ্র মোদী কি বলছেন আমরা শুনবো, তবে তার আগে কল্যাণ চক্রবর্তীর সঙ্গে ঝট করে একটু কথা বলে নেওয়া যাক। আজকেই মন্ত্রক পেয়েছেন কল্যাণবাবু, শুভেচ্ছা, কনগ্রাচুলেশন। তথ্য প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ বরাবর একটা আলাদা বাড়তি দিশা দেখায় রাজ্যের ক্ষেত্রে, কারণ এই রাজ্যের ক্ষেত্রে অনেক সম্ভাবনা, অনেক আশা রয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তি নিয়ে আমার নিঃসন্দেহে অনেক প্রশ্ন রয়েছে। তথ্য প্রযুক্তিতে একসময় আটকে ছিল আমাদের পশ্চিমবঙ্গ, তারপর সেক্টর 5 তৈরি হয় ঠিকই, কিন্তু তার আগে কম্পিউটারকে আসতে বাধা দেওয়া হয়েছিল। এখন তথ্য প্রযুক্তি এমন জায়গায় এগিয়ে গেছে, এমন শিখরে পৌঁছে গিয়েছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মেধাকে নিজের রাজ্যে রাখার খুব দরকার হয়ে পড়েছে, সেটা তাদের এডুকেশন হিসেবেও এবং তাদের কর্মসংস্থান হিসেবেও। কি প্ল্যানিং? আগামী দিনে তথ্য প্রযুক্তি শিল্পে যত বেশি সংখ্যক কর্মসংস্থানের বন্দোবস্ত করা যাবে, এবং সেক্ষেত্রে সরকার সামগ্রিকভাবে নতুন নতুন তথ্য প্রযুক্তি হাব তৈরি করার মাধ্যমে এই কর্মসংস্থানের সুযোগ করে দেবে। একটা সময় 1998 সাল নাগাদ আমরা দেখেছি যে সিপিএম সরকার, বাম সরকার, তারা কম্পিউটারকে তার সেই রোলটাকে নস্যাৎ করে দিতে চেয়েছে, এবং আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। আমরা সেই সময়ে পশ্চিমবঙ্গ জুড়ে যে সম্ভাবনা ছিল তথ্য প্রযুক্তি হাব এ রাজ্যেই হওয়া সম্ভব ছিল, এ রাজ্যে হতে পারত, সেই সুযোগ আমরা হারিয়েছিলাম। এই তথ্য প্রযুক্তি হাবগুলো আমরা দেখেছি সাউথের রাজ্যগুলোতে চলে গেছে অথবা দিল্লিতে চলে গেছে। আমাদের একটা বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের যে যুব সম্প্রদায়, পশ্চিমবঙ্গের যে শিক্ষিত সম্প্রদায়, তারা কিন্তু যেতে বাধ্য হচ্ছেন কাজের জন্য অন্য রাজ্যগুলোতে। আমাদের রাজ্যেই যেখানে তাদের কর্মসংস্থান হতে পারতো, এখানে আরো ডেভেলপমেন্ট হতে পারতো, একটা নতুন একটা শিল্পের একটা বাতাবরণ তৈরির সম্ভাবনা ছিল, সেই সুযোগ পুরোপুরি আমরা হারিয়েছিলাম কেবলমাত্র একটি সরকারের, মানে সিপিএম সরকারের তাদের একটা নীতির জন্য, যে কম্পিউটার আমাদের কাজ নষ্ট করতে পারে। সেটা যে সত্যি নয় সেটা বারে বারে প্রমাণিত হয়ে গেছে। যে জায়গা আমরা মানে
ছেড়ে চলে এসেছি আগামী দিনে যাতে কোনোভাবে এই শিল্প গড়ার ক্ষেত্রে কোনো বাধা না আসে ঠিক। এবং এই শিল্প স্থাপনের জন্য একটা শিল্প বান্ধব পরিবেশ রচনা করা যায় এবং কোনো বাহুবলী শক্তি যাতে এই শিল্প স্থাপনার ক্ষেত্রে, শিল্প বিকাশের ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে বাধা স্বরূপ হয়ে না দাঁড়ায়, সেই চেষ্টা করে একটা শিল্প বান্ধব পরিবেশ রচনা করবার কিন্তু একটা বার্তা আমরা দিতে চাই। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে যে সমস্ত এই তথ্য প্রযুক্তি শিল্পের জন্য উপযুক্ত সংগঠনগুলো আছে, অর্থনৈতিক একদম। সংগঠনগুলো আছে, তারা যাতে আমাদের এই রাজ্যে এসে, এবং আমি তো চাইবো এমনকি আমার খড়দহ বিধানসভা কেন্দ্রের মধ্যেও যাতে এরকম একটি হাব তৈরি করা যায়। আমি তো আজকে প্রথম দিনে আমাদের যিনি সেক্রেটারি আছেন এই ডিপার্টমেন্টে, এটা খুব মজার কথা বললেন যে সমস্ত আইটি হাব মানেই মানুষ ধরে নেয় যে নিঃসন্দেহে রাজধানী শহর কলকাতাতেই হবে। কেন হবে না জেলায়? সত্যি তো, কেন হবে না বিভিন্ন জেলায় বা কোথাও উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, বর্ধমান, বিভিন্ন জায়গাতে যদি আইটি হাব বা আইটি কোম্পানিকে নিয়ে আসা যায় বা যদি সেখানে তথ্য প্রযুক্তির কোনো রকমের প্রশিক্ষণ শিবির করা যায়। আমি আরেকটা প্রশ্ন করি, যেটা আমারও যখন আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলাম আমারও খুব প্রশ্ন ছিল যে তথ্য প্রযুক্তি বিষয় সম্পর্কে যদি একটুখানি নলেজ বা আইডিয়া স্কুল লেভেল পর্যন্ত দেওয়া যায়, যদি হায়ার এডুকেশনে সেটাকে রাখা যায় খুব ভালোভাবে। আমাদের কিন্তু পর্যাপ্ত শিক্ষকও নেই, হাতে কলমে শেখার কোনো উপায় নেই। তো সেই জিনিসটাও কিন্তু আপনাকে যদি আপনি ভাবেন তাহলে নিঃসন্দেহে আমার মনে হয় কি বর্তমান প্রজন্মের কিছু অংশ এবং পরবর্তী প্রজন্মের পুরো ভবিষ্যৎটাই আপনি আপনার হাতে করে গড়ে দিতে পারবেন। দেখুন, বিগত সরকার কিন্তু এই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো লিটারেচার বাংলা ভাষাতে কি ইংরেজি ভাষাতে কোনো ভাষাতেই কোনো লিটারেচার তৈরি করে এই ডিপার্টমেন্টের প্রাসঙ্গিকতা তুলে ধরেনি। এই ডিপার্টমেন্ট খায় না মানে মাথায় দেয় এ নিয়ে মানুষের বিন্দু মাত্র ধারণা ছিল না। ঠিক। আমি আজকে এই ডিপার্টমেন্টে এসে এই ডিপার্টমেন্ট প্রকাশিত কোনো লিটারেচার আছে কিনা খোঁজ করেছি। আগামী দিনে আমি চাইবো এই ডিপার্টমেন্ট কোন দিশাতে চলবে, মানে ভিশন কি হবে, এই ডিপার্টমেন্ট কিভাবে কাজ করবে, তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়। আপনি খুব প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি ধরেছেন। আমরা স্কুল কলেজ থেকে এই ডিপার্টমেন্টের ভূমিকা সম্পর্কে, এই ডিপার্টমেন্টের সম্ভাবনা সম্পর্কে এবং আগামী দিনে কর্মসংস্থান সম্পর্কে বার্তা এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি, সরকার কি করতে পারে সেই বিষয়ে আমরা লিটারেচার বা পুস্তিকা প্রকাশ করে সেটা সম্প্রসারণ করব। তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে সব জায়গায় যে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বড় বড় বিল্ডিং আগেই তৈরি করতে হবে তা নয়। আমি জেনেছি এবং বুঝেছি যদি 8,000 স্কোয়ার ফিটের মতো একটা এক্সিস্টিং ভাড়া নেওয়া কোনো বড় বিল্ডিং, সেখানেও তো এই ধরনের তথ্য প্রযুক্তি শিল্পের অন্তত পক্ষে মানে 300-400 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। সেটাই বা কেন হবে না? হ্যাঁ, এবং সেটা কেবল শহর কলকাতার মধ্যে নয়, আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাইছি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। আমি খড়দাতেও এরকম একটা সুযোগ পেলে এরকম মানে ছোট করেও তথ্য প্রযুক্তি হাব তৈরি হওয়া যায় কিনা সে বিষয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো এবং সেটা করে দেখাবোই। খুব ভালো, খুবই ভালো উদ্যোগ। এবং আমি বলি কি, যখন আমরা পড়াশোনা করেছিলাম, যখন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে মানে জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক পাওয়ার পর জানতে পারছি যে ইনফরমেশন টেকনোলজি খুব ভালো একটা স্ট্রিম রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি তার যে ব্যাপ্তি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে সেটাকে সেভাবে ব্যবহার করা হয়নি। এবং এই সময় দাঁড়িয়ে 2026-এ যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত একটা বিকল্প প্রফেশন হিসেবে উঠে আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলো ছড়িয়ে পড়ছে, সোশ্যাল মিডিয়া টেকনোলজি পর্যন্ত এর মধ্যে চলে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সত্যি যদি উদ্যোগটা ঠিক থাকে এবং আমাদের যদি ইন্টেনশন ভিশন ঠিক থাকে তাহলে নিঃসন্দেহে কল্যাণবাবু আমার মনে হয় আপনি যে অসাধারণ একটা ভাবনা চিন্তা নিয়েছেন এটা কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক স্তরে সেখানকার ছেলেরা মেয়েরা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারবে আগামীর এগিয়ে থাকা ভারতের জন্য। তথ্য প্রযুক্তি শিল্পের যে আরো যে নানান বহুধা বিস্তৃত যে পরিধি আছে,
সবকটা সেক্টরেই আমরা সম্ভাবনা খতিয়ে দেখব। সে তার প্রয়োগ যদি আমরা বাংলা ভাষা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পুস্তক প্রণয়ন, উচ্চশিক্ষা, সেটাও হতে পারে। এমনকি স্বাস্থ্য সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে আমরা কিন্তু এই ধরনের যে প্রয়োগ করে দেখাবো। যে বিষয়ে সম্ভাবনা আছে, কোনো সম্ভাবনাই কিন্তু আমরা অধরা রাখবো না। আমরা চাই যে সারা বিশ্ব যেভাবে তথ্য প্রযুক্তি শিল্পে এগিয়ে গিয়েছে সেই বিষয়টা মানে আমরা চিন্তা ভাবনা করব। পাশাপাশি এটাও খেয়াল রাখবো যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যে সমস্ত ফেক নিউজগুলো ছড়িয়ে পড়ছে, নানান জায়গাতে সামাজিক সমস্যা তৈরি করছে এবং দাঙ্গা হাঙ্গামার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেও একটা রেগুলেটরি যে একটা অথরিটি কাজ করবে এই ধরনের বিষয়গুলো যাতে আমরা সামাজিক স্থিতাবস্থা, সুস্থিতি যাতে বজায় রাখতে পারি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। খুব জরুরি কথা বললেন। আমার মনে হয় কি আজকে সময় বেশি আমরা পেলাম না, আপনার সঙ্গে খুব স্বল্প সাক্ষাৎকার হলো, কথোপকথন হলো, কিন্তু পরবর্তীকালে যখন আপনি স্টুডিওয়ে আসবেন এই নিয়ে একটা লম্বা আমরা আলোচনা নিঃসন্দেহে করবো এবং মানুষের প্রচুর প্রশ্ন নেব। আপনার জন্য প্রচুর মানুষ আমাকে প্রশ্ন পাঠাচ্ছে, সেগুলো কখনো সুযোগ হলে নেব। খুব গুরুত্বপূর্ণ কথা, পয়েন্ট তুলে ধরলেন কল্যাণবাবু, যে সোশ্যাল মিডিয়াতেও যে ধরনের জিনিস ছড়িয়ে পড়ে যেগুলো মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গাতে স্থিতাবস্থা নষ্ট করার জন্য একাই 100, সেগুলোকে কন্ট্রোল করা, অর্থাৎ এই ফ্যাক্ট চেকিং প্রসেস সরকারিভাবে বিভিন্ন মাধ্যমে সেগুলো করার বন্দোবস্ত নিয়েও কিন্তু এই সরকার ভাববে। সময় খুব অল্প, তাই আজকে আপনাকে আর আমি সময় নিচ্ছি না। অনেক ধন্যবাদ কল্যাণবাবু, অনেক ধন্যবাদ। কল্যাণ চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, রাজ্যের মন্ত্রী, তথ্য প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে যিনি এগোবেন আগামীতে। আজকে সময় একদম শেষ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও দিল্লি চলে যাব, দিল্লির দিকে নজর রাখবো, কারণ প্রধানমন্ত্রী কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন, তিনি তার কথা শুনবো আমরা। তবে তার আগে বলি, বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর, তা নিয়ে মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর রয়েছে। এই দপ্তরগুলোর দায়িত্ব যারা পেয়েছেন তারাও ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন, কারণ তারাও বুঝতে পেরেছেন যে কোন কোন দপ্তরের দায়িত্বে তারা এসেছেন। যেরকম যার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা, যার মধ্যে অন্যতম স্বাস্থ্য, যার মধ্যে অন্যতম শিল্প। শিক্ষার প্রত্যাশা মানুষের প্রবল, কারণ এই শিক্ষা থেকে দুর্নীতির যাবতীয় সূত্রপাত এর আগের সরকারের আমলে। শিক্ষার প্রত্যাশাগুলো আমি পরপর বলি। এই মুহূর্তে আমার কাছে, যদিও এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আমার সঙ্গে নেই লাইভ, কিন্তু তিনি প্রেস কনফারেন্স করেছেন। শিক্ষার ক্ষেত্রে কি কি প্রত্যাশা রয়েছে একবার ঝট করে দেখাই। শিক্ষার ক্ষেত্রে যে প্রত্যাশাগুলো মানুষের মধ্যে রয়েছে এবং যেগুলো আমার কাজ পর্যন্ত এসে পৌঁছচ্ছে, তার মধ্যে প্রথম প্রত্যাশাটা সত্যি সত্যি খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে, তা হচ্ছে সরকারি স্কুল ইংরেজি মাধ্যমের তার সংখ্যা বাড়াতে হবে। যদি গভর্নমেন্ট স্কুল, সরকারি স্কুল প্রচুর সংখ্যায় বেড়ে যায় ইংলিশ মিডিয়াম, অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল, সরকারি স্কুলের সংখ্যাটা যদি অনেকটা বাড়িয়ে দেওয়া যায়, প্রায় 70% পর্যন্ত বাড়িয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। সেখানে বাংলার বই থাকবে, বাংলা ভাষায় আরো 3খানা বই থাকতে পারে, তিনটে আলাদা বিষয় থাকতে পারে বাংলা কেন্দ্রিক, বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য। কিন্তু যদি ইংরেজি মাধ্যমের সরকারি স্কুল থাকে তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে এবং সরকারি স্কুলে আবারও ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে শুরু করবে। 2, বেসরকারি স্কুলের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ। এই যে যেমন খুশি ফিস নেওয়া, যেমন খুশি যখন খুশি ফিস নেওয়া, যা খুশি চাপিয়ে দেওয়া, বছর বছর বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অমুক দিনের জন্য অমুক ড্রেস, তমুক দিনের জন্য তমুক ব্যাগ, তমুক দিনের জন্য তমুক জলের বোতল, স্কুলের খাতা, এই যে যা খুশি তাই চলে একটা বেসরকারি স্কুলে, শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল বলে, সেগুলোর ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকুক অ্যাটলিস্ট। এবং তারপর পরের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যোগ্য শিক্ষক নিয়োগ, অবিলম্বে যোগ্য শিক্ষক নিয়োগ। এবং যে দাবি দাওয়াগুলো আসছে আমার কাছে এই মুহূর্তে, মোবাইলে মানুষ ঝড়ের গতিতে লিখে যাচ্ছেন, তা হচ্ছে যদি সরকারি চাকরির প্রসেস দীর্ঘায়িত হয় তাহলে কন্ট্রাকচুয়াল হিসেবেই বা নিয়োগ করা হলো বা কি অসুবিধা রয়েছে। প্রাইভেট সেক্টরেও তো এভাবেই নিয়োগ হয়, তাহলে রিটেনার হিসেবে অবিলম্বে ভালো শিক্ষক নিয়োগ করা হোক। দরকার হলে শিক্ষক নিয়োগের জন্য ক্যাম্পাসিং পর্যন্ত চালু করা হোক।
অসাধারণ কিছু দাবি রেখেছেন, জানিয়েছেন আমাদের দর্শকরা সোজাসুজি স্বর্ণালীকে ভরসা করে আমি তুলে দিলাম রাজ্যের শিক্ষামন্ত্রীদের কাছে। দরকার হলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাম্পাসিং চালু করা হোক, ভালো ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখান থেকে ক্যাম্পাসিং করা হোক এবং তরুণ তুর্কি মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়োগ করা হোক শিক্ষক হিসেবে। এর থেকে ভালো কি হতে পারে? নিঃসন্দেহে ভাববেন রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী, তিনি কি বলেছেন একটা ছোট্ট করে শুনে নেব। প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে। গত 5 দশকের যে শিক্ষাক্ষেত্রের অধোগতি কার্যত শেষ করে দেওয়া, বাম জামানায় মধ্য মেধার চাষ এবং গত 15 বছরে মধ্য মেধা থেকে মেধাহীনতা, সেই দিকে শিক্ষাক্ষেত্রকে বিশেষ করে উচ্চশিক্ষাক্ষেত্রকে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই জায়গা থেকে বের করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে বাংলা একসময় ধ্রুবতার আছে। বাংলার যে হারানো গৌরব, সেই হারানো গৌরবকে সব দিক থেকে ফেরানো, নৈপুণ্য এবং উৎকর্ষের সাধনা যাতে আবার উচ্চশিক্ষায় শুরু হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি, নিশ্চিত থাকুন। কি জগন্নাথবাবু একটা কথা শেষে খুব গুরুত্বপূর্ণ বললেন, দুর্নীতি মুক্ত নিয়োগ, দুর্নীতি মুক্ত প্রশাসন। এই যে ঘুষের বিনিময়ে চাকরি, এই কালচার থেকে বেরিয়ে আমরা স্বচ্ছভাবে শিক্ষক চাই, শিক্ষক চাই। এর থেকে বেশি আর কি হতে পারে? এখানেই শেষ করছি আজকে সোজাসুজি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH